নমস্কার, সবাইকে এই খোলা আড্ডার বিশেষ অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আমরা যখন এই অনুষ্ঠানটা করছি তখন দেশের দুটি রাজ্যে, একটি তো মহারাষ্ট্র, যেটা আমাদের দেশের অর্থনৈতিক রাজধানী মুম্বাই যেখানে অবস্থিত, যার গুরুত্ব অপরিসীম, সেই রাজ্যের ফলাফল এসছে। এবং সেই সঙ্গে আরেকটি রাজ্য যেটি আয়তনে ছোট কিন্তু গুরুত্বের দিক থেকে আমাদের শুধু প্রতিবেশী রাজ্য তাই নয়, সেটা খনিজ এবং বনজ সম্পদে ভীষণভাবে সম্পদশালী একটি রাজ্য। সেই রাজ্যের নির্বাচনের ফলাফলও এসে গেছে। প্রথমেই বলে রাখি, এই নির্বাচনের যে ফলাফলটা নিয়ে আমরা আলোচনা এখন করছি সেটা কিন্তু সরকারিভাবে এখনো নির্বাচন কমিশন প্রকাশ করেনি, কিন্তু বেসরকারি বিভিন্ন সূত্র থেকে এবং বিভিন্ন মিডিয়া এবং রাজনৈতিক দলের সূত্র থেকে আমরা যে খবরগুলো পাচ্ছি তার ভিত্তিতে আমরা আজকে আলোচনাটা করব। এই আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দুজন অত্যন্ত শ্রদ্ধেয় প্রবীণ সাংবাদিক। একজন অচিন্ত গঙ্গোপাধ্যায়, তিনি ঝাড়খণ্ড বিশ্লেষণ করবেন এই নির্বাচনের ফলাফল সম্পর্কে। অচিন্ত দা টেলিগ্রাফের প্রাক্তন সাংবাদিক এবং আমাদের এই চ্যানেলে তিনি এর আগেও বিশ্লেষণ করেছেন ঝাড়খণ্ডের নির্বাচন। আর এছাড়া রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, আপনাদের অত্যন্ত পরিচিত গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা তিনি মহারাষ্ট্রের নির্বাচন ছাড়াও এবং ওভারঅল বিশ্লেষণটাও তিনি করবেন। অচিন্ত দা, গৌতম দা, আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। অচিন্ত দা, আপনার কাছে আমি প্রথমে আসব। ঝাড়খণ্ড নির্বাচনের যে এখনো পর্যন্ত যে ট্রেন্ড আমরা পাচ্ছি, যে ফলাফলের কথা আমরা শুনতে পাচ্ছি, তাতে আমরা দেখছি প্রায় 60% বেশি আসন কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারা দখল করে ফেলেছে, দখল করার দিকে এগোচ্ছে। এবং ঝাড়খণ্ডের একজন আদিবাসী নেত্রী, যাকে প্রায় তারকাসুলভ জারিয়েছিল, তিনিও জয়ী হয়েছেন, কল্পনা সোরেন, হেমন্ত সোরেনের স্ত্রী। আপনি এই নির্বাচন কেন এই ফলটা হলো? প্রায় অপ্রত্যাশিত, এতটা আমরা আশা করিনি। একটি সরকার 5 বছর ধরে চলছে, যার বিরুদ্ধে অ্যান্টি ইনকম্বেন্সি রয়েছে, তাদের এই ফলাফল, এই প্রায় অপ্রত্যাশিত ফলাফল আমরা ঝাড়খণ্ডে দেখলাম। এটা যদি আপনি বিশ্লেষণ করেন। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আপনি যেটা বললেন যে ঠিকই, যে হয়তো আমরা শুনেছিলাম যে তাকে ইংরেজিতে নেক টু নেক, হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই জায়গায় এখনো পর্যন্ত যা ফলাফলের ট্রেন্ড, যদিও ভারতের নির্বাচন কমিশন অফিসিয়ালি এখনো এটাকে মানে বিজ্ঞপ্তি দেয়নি বা কোনো রকম ভাবে ঘোষণা করেনি, তবুও তারা বলেছেন যে 81 আসনের ঝাড়খণ্ড বিধানসভায় 56টি আসনে ইন্ডিয়ার ব্লক, যেটা আর কি জেএমএম এবং জেএমএম, আরজেডি, কংগ্রেস এবং সিপিআই এমএল, এদের মানে প্রায় 70% স্ট্রাইক রেট। প্রায় না, একদম 70% প্রায়, হ্যাঁ 70%। ঠিকই, 56টা সিটে ওরা এখনো পর্যন্ত এগিয়ে আছে। আর বাকিগুলোতে একটা আসন, যেটা আমরা আলোচনা করেছিলাম, জয়রাম মাহাতোর নতুন দল, সেটা একটি আসনে, বাকিগুলোতে মানে বিজেপি জোট, যেটা এনডিএ জোট, তো তারা 24টাতে এখনো পর্যন্ত। তাই এটা থেকে ধরা যায় প্রায় আপনার ডাবলের অনেক বেশি, তাই না? তো তাই ধরে নেওয়া যেতে পারে, যদি সবগুলো নাও হয় তাহলেও যে সংখ্যায় হবে, যেমন এখনো পর্যন্ত স্থানীয় চ্যানেলের একটাতে আমি দেখছিলাম যে ওরা আবার 56টাকে জায়গায় বলছে 57টি আসনে নাকি এই জেএমএম এর ইন্ডিয়া এরকমই আছে, এবং 18টি আসন জিতে গেছে এখনো, যদিও ঘোষণা করা হয়নি সরকারি ভাবে, কিন্তু 18টি জিতেছে। বিজেপি জোট 7টাতে মাত্র জিতেছে, এ কথা স্থানীয় চ্যানেল বলছে। তো কথা হচ্ছে যে কেন এমন হলো, আপনি যেটা জিজ্ঞেস করছিলেন এতটা কেন হলো, আমি অচিন্ত দা একটা তার সঙ্গে একটুখানি জুড়ে দিই। সেটা হচ্ছে যে এই ঝাড়খণ্ড নির্বাচনে সব থেকে বড় প্রচার, যেটা আপনিও আমাদের চ্যানেলে বলেছিলেন, যে এই যে বাংলাদেশ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারীদের নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা প্রায় ওখানে পড়েছিলেন, তারপরে মোদী গিয়েও এই প্রচারটাকে জোরদার করেন। তো এই প্রচারের প্রায় জন্মভূমি এখন ওই ঝাড়খণ্ড রাজ্যটি। তো সেই প্রভাবটাও আপনি খান একটু আলোচনার মধ্যে যদি রাখেন। নিশ্চয়ই। আমরা আলোচনা করছি যে কোনো সরকার যখন ক্ষমতাসীন থাকে, যদিও হেমন্ত সোরেন নিজে পুরো ছিলেন না, জেলে যে কদিন সেই কয়েক মাস বাদ দিলে বাকি তার মুখ্যমন্ত্রী ছিলেন, তবুও তার দলই ছিল। তো সেক্ষেত্রে একটা, যেটাকে আমরা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বলি, সেরকম থেকে থাকা স্বাভাবিক ছিল। জনগণের মধ্যে কিছু ক্ষোভ থাকতে পারত, কিছু অভিযোগ থাকার কথা ছিল হয়তো, কিন্তু সেগুলো হঠাৎ জনগণ ভুলে গিয়ে এভাবে তাদের ভোট দিল কেন?
তার দুটো হচ্ছে হেমন্ত সোরেন, কল্পনা সোরেন, এরা বিভিন্ন জনসভায়, ওরা দুজনে মিলেও 200-র বেশি জনসভা করেছে, 100-র উপর এক এক প্রত্যেকেই, মানে দুজনেই। কল্পনা সোরেন 100-র উপর করেছে, আপনি বলছিলেন আমাকে। তো সেক্ষেত্রে তারা বোঝাতে চেষ্টা করেছেন বারবার যে মানে পয়েন্ট গুলো, সেগুলো বোধহয় লোকজন মানে স্বীকার করে নিয়েছে। যেমন একটা বলেছে 2 বছর প্রায় করোনার জন্য আর্থিকভাবে রাজ্যটা প্রায় বন্ধ হয়ে গেছিল, 2 বছর প্রায়। তো করোনাতে অন্যান্য অনেক রাজ্যের তুলনায় ঝাড়খণ্ডের সরকার কিন্তু চিকিৎসার ব্যবস্থা করেছে। তার থেকেও বড় কথা হচ্ছে, এটা আমরা সবাই জানি, ঝাড়খণ্ড থেকে মজদুরি করার জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রচুর সংখ্যায় মজুর যায়, যারা লকডাউনের সময় আটকে পড়েছিল সেই সব জায়গায়। হেমন্ত সরকার তাদের আনার ব্যবস্থা করেছে, বিশেষ ট্রেন করেছে, এমনকি আন্দামান থেকে, আমি নিজে তাদের সাথে কথা বলেছি যারা এসে, আন্দামান থেকে প্লেনে করে নিয়ে এসছে কাশ্মীর। হ্যাঁ, এইরকম ভাবে তাদের উদ্ধার করে নিজের গ্রামে সরকারি ব্যবস্থায় মানে স্পেশাল বাস করে পাঠিয়েছে। শুধু তাই না, ওই যে মনরেগার মানে আওতায় 100 দিনের কাজের যে প্রকল্প, তার আওতায় তাদের কাজ দিয়েছে যে অন্তত একদম বাড়িতে বসে যাতে না থাকতে হয়। তো এগুলো মনে হয় অনেকটাই প্রভাব ফেলেছে। তাছাড়া যেটা উনি বারবার বলেছেন যে আমাকে মানে এটা একটা ইয়ে করে চক্রান্ত করে আমাকে জেলে পাঠানো হয়েছে, সেটা মনে হয় লোকজন বিশ্বাস করে। এবং আরেকটা যেটা জোর দিয়ে সেই সময় বলেছেন যে আমাকে জেলে পাঠানো হয়েছে অন্যান্য, কারো নাম করছি না, অন্যান্য অনেক নেতার মতো আমি তাদের কাছে নিজেকে সমর্পণ করিনি, সারেন্ডার করিনি। এই সহানুভূতিটা পেয়েছেন তিনি, এই সহানুভূতিটা ওরা পেয়েছে পরে। আর দ্বিতীয় যেটা পেয়েছে এই ভোটে, যদিও আমরা আলোচনা করেছিলাম একদিন যে সাম্প্রতিকতম জনগণনা যেটা 2011 সালে, সেই হিসেব অনুযায়ী 26%-রও বেশি ঝাড়খণ্ডের আদিবাসী। তারা যে কত বড় ফ্যাক্টর এই নির্বাচন, সেটা প্রমাণ করলো। এই কারণে যে আপনি যেটা বলছিলেন একটু আগেই, হিমন্ত বিশ্ব শর্মা প্রায় ঝাড়খণ্ডে ক্যাম্প করে দিয়েছিলেন যদিও উনি, এবং তাকে সহযোগ করেছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। এরা দুজনে মিলে, এবং পরবর্তীকালে অন্যান্য যেমন গৃহমন্ত্রী অমিত শাহ এসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছেন, তারা সবাই একটা জিনিস জোর দিয়েছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, যেটা স্থানীয় ভাষায় ঘুষপেটিয়া, তারা এসে এখানে রুটি বেটি মাটি লুট করার চেষ্টা করছে। এখন সেটা যেমন খুব একটা মনে হয় না প্রভাব ফেলেছে বলে, তাহলে আজকের এই রেজাল্ট হতো না। এটা কি একটা ব্যাকল্যাশও হয়েছে? ধরুন আপনি 26% আদিবাসী ভোটের কথা বললেন, এবং তার সঙ্গে 15% মুসলিমও আছে, তার মানে 41% ভোট সরাসরি বিজেপির বিরুদ্ধে গেছে। ব্যাকল্যাশ হয়েছে এই কারণে বলবো যে ধরুন যখনই এই অনুপ্রবেশকারীদের কথা বলা হয়েছে, তো সন্দেহের তীর অবধারিত হয় মুসলিমদের দিকেই। তাই মুসলিমরা যদি কোনো মনে করুন সরাসরি বিজেপি না হলেও বিজেপি সহযোগী দল আজসু যেমন ছিল, তাদের যদি সমর্থক, তারাও কিন্তু ভোট দেয়নি এই প্রতিবাদে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যারা অল্প সংখ্যক বলতে শুধু মুসলমান বলছে, খ্রিস্টানও আছে, খ্রিস্টান, এবং এখানের আদিবাসীদের একটা বেশ ভালো সংখ্যক খ্রিস্টান, তারাও ভোট দিয়েছে বিজেপিকে। তাই ভোটের মানে ভোটারদের সহানুভূতি অনেক বেশি করে এরা পেয়েছে, ইনকামবেন্সি অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকা সত্ত্বেও, যদি থেকে থাকে। এটা একটা বড় কারণ। অচিন্ত দা, আপনি আমাকে বলছিলেন যে এবার ভোটে একটা খুব বড় ফ্যাক্টর হচ্ছে আদিবাসী নেত্রী হিসেবে কল্পনা সোরেনের উত্থান। তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে হিমন্ত বিশ্ব শর্মা বারবার আদিবাসীদের জন্য বলেছে, ঝাড়খণ্ড এই সরকার আদিবাসীদের কথা ভাবেনি ইত্যাদি। কিন্তু প্রতিপক্ষ যারা মানে জেএমএম এবং তার সহযোগী দলরা, তারা বারবার বলেছে যে যে রাজ্যের উনি নিজে মুখ্যমন্ত্রী আসামে, সেখানে কিন্তু এই অঞ্চল থেকেই চা শ্রমিক হিসেবে আদিবাসীরা গেছে 150 বছর বা তারও আগে। তারা আজ পর্যন্ত কিন্তু আদিবাসী হিসেবে স্বীকৃতি বা যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেটা আসামে পায় না। তো যে মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে আদিবাসীদের দেখেনি, তিনি অন্য রাজ্যের আদিবাসীর জন্য কান্না গায়, এটা মনে হয় এদের মধ্যে দাগ কাটেনি, সেটা একটা কারণ। এবার আপনার প্রসঙ্গে আমি কল্পনা সোরেনের প্রসঙ্গটা একটু যদি আপনি ছুঁয়ে যান, আমরা আর এরপরে মহারাষ্ট্রে যাব। হ্যাঁ, আমরা এটা মোটামুটি ধরুন উনি অন্য কিছু করলেও বাইরে রাজনৈতিক ভাবে মানে ওর পরিচিতি ছিল না হেমন্ত সোরেন জেলে যাওয়ার আগে। মানে এই বছরে উনি তো একদম গত বছর 31 ডিসেম্বর রাতে গ্রেপ্তার হয়েছিলেন,
তো তাই 1 জানুয়ারি থেকেই ধরা যেতে পারে। তো এই বছরের গোড়া পর্যন্ত আমরা কল্পনা সরেনকে মুখ্যমন্ত্রী স্ত্রী হিসেবে জানতাম। তিনি অন্যান্য কিছু কাজ করলে সামাজিক ভাবে উনি খুব একটা আসতেন না, বা গৃহবধূ পুরোপুরি না হলেও উনি কোনোদিন সামাজিক বা রাজনৈতিক ভাবে আসতেন না। প্রথমে হেমন্ত সোরেন জেলে থাকাকালীন একটি পার্টির মিটিং এ প্রথমে, তারপরে ইন্ডিয়া জোটের মিটিং এ প্রথম দেখেছিলাম আমরা। তার সেই থেকে শুরু করে এখনো পর্যন্ত এই নির্বাচনই শুধু উনি 100-র উপর জনসভা করেছেন পুরো রাজ্য জুড়ে। তাই এক সময় যখন শোনা যাচ্ছিল যে উনি পিছিয়ে গেছেন, কেউ কেউ বলছেন যে উনি গোটা রাজ্য মানে নিজের দল এবং সহযোগী দলদের স্বার্থ, কংগ্রেসের হয়েও প্রচার করেছেন, কংগ্রেসের ক্যান্ডিডেট যেখানে আছে সেটা করতে গিয়ে নিজের কনস্টিটিউয়েন্সিকে বোধহয় উনি অতটা নজর দিতে পারেননি। কিন্তু শেষ খবর পাওয়া অবধি তো লিড করছেন বা জিতে গেছেন, এখন জিতে গেছেন বলে খবর, হ্যাঁ এখনো অ্যানাউন্স করে জিতে গেছেন বলে শোনা যাচ্ছে। তাই উনি এই পুরো নির্বাচনে এবং পুরো প্রচার থেকে যে জিনিসটা উঠে এসছে সেটা হচ্ছে কল্পনা সোরেনের নেত্রী হিসেবে, একজন নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য নেত্রী হিসেবে নিজেকে প্রতিপন্ন করতে পেরেছেন। এটা একটা বড়। এরপরে ওনার রোল কি হতে পারে সে নিয়ে অনেকেই কল্পনা শুরু করেছে। বলছেন যে আপনি বলুন না, অনেকে যেমন এটা বলছে যে কোনো কারণে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হতে চলেছেন, এটা মোটামুটি ভাবে ধরে নিয়েই বলছেন যদি কোনো কারণে আবার উনি তো অব্যাহতি পাননি, ওর কেমন বেলে আছেন, যদি কোনো কারণে ওকে আবার জেলে পাঠানো হয় সেক্ষেত্রে অন্তত হাল ধরার জন্য একজন নির্ভরযোগ্য ব্যক্তিত্ব থাকবে। কল্পনা সোরেনকে এভাবে করেন। দ্বিতীয় যেটা ভাবছে যে ওনাকে হয়তো কেন্দ্র সরকারের কেন্দ্র সরকারের আদিবাসী বা ঝাড়খণ্ডের জেএমএম দলের প্রতিনিধিত্ব করার জন্য কোন রোল দেওয়ার জন্য উনি তৈরি, এটা মনে করা যাচ্ছে। আচ্ছা, বয়স কম, অত দীর্ঘদিন তিনি রাজনীতি। দ্বিতীয় কথা হচ্ছে কেন্দ্র সরকারে মনে করেন যদি পার্লামেন্টে কোনোদিন যান তো যেগুলো দরকার উনি হিন্দি ইংরেজি খুব স্বচ্ছন্দে বলতে পারেন, যেটা একটা প্লাস পয়েন্ট। কথাবার্তা ভীষণ এমনকি চম্পাই সোরেন সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল কদিন আগে মাত্র, তখন উনি অত্যন্ত সম্মান দিয়ে ওনাকে বলছেন যে ওনাকে তো আমরা চাচা বলতাম, হ্যাঁ চলে গেছেন, খুবই দুঃখ পেয়েছি। আপনাকে একটা আমি শেষ প্রশ্ন করব, বিজেপির এই যে এখানে যে প্রায় কার্যত এতটা বড় ধাক্কা খেলো, সেটা কি এখানে কোনো তাদের কোনো নেতৃত্ব দেওয়ার মতো মুখ ছিল না বলে? যেটা আমরা দেখেছি বাবুলাল মারান্ডি নেই, সেভাবে অর্জুন মুন্ডা নেই, চম্পাই সোরেনকে অন্য দল থেকে হাইজ্যাক করে আনা হয়েছিল। হ্যাঁ, রঘুবর দাস তো আগের বার টার্মের হারার পরে তিনি চলে গেছেন, অন্য রাজ্যের রাজ্যপাল হয়। এই যে নেতৃত্ববিহীন হয়ে থাকার কি বিজেপি একটা তার খেসারত দিতে হলো? দেখুন, হয়তো তাই, এই কারণে যে আদিবাসীদের মন জয় করার জন্য বাবুলাল মারান্ডি, এখন তো আমাকে জেএমএম এর সেক্রেটারি একবার রসিকতা করেই বলেছে যে বিজেপি তো আমদানি করার নেতাদের দল। তো বাবুলাল মারান্ডি একসময় চলে গেছিলেন, আবার দলে ফিরে আসাবো, ওনাকে যখন প্রদেশ সভাপতি করা হলো তখন মনে করা হচ্ছিল যে ইনি হয়তো উদ্ভিদ সিএম ফেস, কিন্তু তাকে করা হয়নি, তাকে সামনে রাখা হয়নি। কিন্তু যখন প্রচার পুরোপুরি এলো তখন তো প্রচারটা মনে হলো যে পুরোপুরি দিল্লির হাতে চলে গেল, কেন্দ্রীয় নেতৃত্বের হাতে চলে গেল। হিমন্ত বিশ্ব শর্মা এবং শিবরাজ সিং চৌহানের পুরোপুরি কন্ট্রোলে চলে গেল। বাবুলাল মারান্ডি, চম্পাই সোরেন এরা যেন সাইড ট্র্যাক হলো। এটা নিয়ে কিন্তু আদিবাসীরা আর কিছু না, আত্মভ্রমণ আছে হয়েছে, তো সেটা ওদের রেখেছে। এরপরে এক্ষুনি খুব একটা যে করতে পারবে কাউকে অন্য আরেকজন অল্টারনেটিভ হিসেবে যিনি উঠে আসছিলেন তিনি পরাজিত হলেন। এইমাত্র কিছুক্ষণ আগে খবর পেয়েছি, অমর বাউরি, তিনি বিরোধী দলের নেতা ছিলেন ঝাড়খণ্ড বিধানসভায়, বোকারো জেলা চন্দনকেয়ারি আসনে উনি হেরে গেছেন বলে খবর পেলেন। হ্যাঁ, গৌতম দা, আপনার কি ঝাড়খণ্ড নিয়ে কোন রকম কিছু প্রশ্ন যদি থাকে অচিন্তদার কাছে? তাহলে ঝাড়খণ্ড নিয়ে আমার এই একটা জিনিস আমার মাথায় ঘুরছিল যে এটা দেখো, একটা ভারতবর্ষের ক্ষেত্রে মহারাষ্ট্রে যে জয়টা আমরা দেখলাম, হ্যাঁ, যে কারণেই হোক, কিন্তু ঝাড়খণ্ডে তার যে উচ্ছ্বাস দেখতে পেলাম, যে উচ্ছ্বাস বিজেপির জন্য দেখলাম, যে কোনো দল হিসেবে হোক, হিন্দুত্ববাদী দল বা যাই হোক,
সেই উচ্ছ্বাসটা ওখানে যেভাবে বিজেপি ঝাড়খণ্ডেও ঝাঁপিয়েছিল, এই উচ্ছ্বাসটা যে এলো না, এটাতে কি এটা মনে হচ্ছে যে নর্থ ইন্ডিয়া, উত্তর ভারত যেখানে যেখানে প্রভাব বিস্তার করেছে সেখানে বিজেপি বাড়ছে, আর যেখানে উত্তর ভারতের এই প্রভাবটা নেই, যেমন দক্ষিণ ভারতে নেই, এমনকি পশ্চিমবঙ্গে নেই, উড়িষ্যাতে আমি ছিল না, উড়িষ্যাতে বিজু পটনায়কের ব্যাপারটা অন্যভাবে, কিন্তু এইরকম ছিল না। এই তো ঝাড়খণ্ডেও তাই দেখলাম, বিহারেও এখনো নীতিশ কুমারকেই ধরে রেখেছে ওরা। এইটা কি এমন একটা ব্যাপার হতে পারে যে এই যে গ্লোবাল হয়ে যেটা বলি উত্তর ভারতের বা নর্থ ইন্ডিয়ার যে প্রভাবটা, সেটা কি অন্য রাজ্যগুলোতে ভারতবর্ষে সেখানে কি সেরকম পড়ছে না? ঝাড়খণ্ডেও কি তাই? এখানে যেমন আমার ব্যক্তিগত মনে হচ্ছে তার চেয়েও বেশি হয়েছে আদিবাসী ফ্যাক্টরটা। যেমন একটা হচ্ছে যে এরা হামারা বেটা মানে আদিবাসী কা বেটা কো জেল ভেজা গিয়া, এইসব কথা নিয়ে প্রচার করে, সেটা যারা ইন্ডিয়ার সমর্থক তারা সেটাকে কথা, বিজেপির সমর্থকরা দেখেছে যে আমাদের আদিবাসী করছে, কিন্তু আদিবাসীর লিডারশিপকে সেরকম ভাবে সামনে আনা হলো না, সেটাও একটা ব্যাকল্যাশ হয়েছে। তাই আমার এক্ষেত্রে মনে হচ্ছে যে আদিবাসীদের যে আত্মসম্মান বোধ বা আত্ম অভিমান, সেটা মনে হয় যেন বেশি কাজ করে। সেটা আমার ব্যক্তিগত মানে না না, আমি এটাই বলছি, এইটার জন্য আমার মনে হচ্ছে আপনি যেটা বললেন এক্স্যাক্টলি সেটাই। এই দেখুন, এই অভিমানটা তো উদ্ধব ঠাকরেরও ছিল, যে উদ্ধব ঠাকরেকে মানে সহানুভূতি, ভীষণ সহানুভূতি থাকার কথা, বাল ঠাকরের পরিবার, তাকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু তা বিন্দুমাত্র তার ছায়াপাত করলো আমি দেখলাম মহারাষ্ট্রে। তার একটা হয়তো ওদের অন্তর্দ্বন্দ্ব হতে পারে, যেমন ধরুন আমরা সবাই জানি ওদের দল ভাগাভাগি হয়েছে, একদল এদিকে একদল বিরোধী, সেটা একটা কারণ হতে পারে ওদের এখানে। মহারাষ্ট্রের পরিবেশটা হয়তো অন্য একরকম। মানে আমি কেন বলছি সহানুভূতির ব্যাপারটা, সহানুভূতির প্রসঙ্গটা কেন আসছে, ইন্দিরা গান্ধী যখন বেরিয়ে এলেন, ইন্দিরা গান্ধীর দিকে সমস্ত সহানুভূতি চলে এলো, জওয়াহরলাল নেহরু নেই বলে, সেইটাকে আসল কংগ্রেস হয়ে দাঁড়িয়ে গেল। তো উদ্ধব ঠাকরের ক্ষেত্রে সেটা হলো না। কিন্তু আমি কেন বলছি, কিন্তু সেখানে ওই উত্তর ভারতের যে প্রভাবটা আমি দেখতে পাচ্ছি সব জায়গায়, যে যে জায়গাগুলো বললাম, সেটা কি কোনোভাবে ঝাড়খণ্ডকে স্পর্শ করেনি? এই যে হ্যাঁ, আমি যেটা বললাম যে আমার কাছে বেশি করে মানে মনে হয়েছে এই আদিবাসী, এটা কেন দেখুন এমন। এবং একটা কথা, শিবু সোরেনের স্ট্যাচার, শিবু সোরেনের স্ট্যাচার এখনো পর্যন্ত যারাই মানে দল ছেড়ে বাইরে চলে গেছে, নাম করলে অনেক নেতার নাম আসে, সুরজ মন্ডল থেকে শুরু করে আজকে লবিন হেমব্রম পর্যন্ত, তারা কিন্তু এমনকি তার নিজের পুত্রবধূ সীতা সোরেন, যেমন এরা কিন্তু যারা দল ছেড়ে বেরিয়ে গেছে, এখনো জেএমএম না হলেও শিবু সোরেন একটা মানে কাল্ট ফিগার, কাল্ট ফিগার। তো সেই তাই ওরা খুব একটা সুবিধা করতে পারেনি যারা দল ছেড়ে, তাই এখন সব দিক দিয়ে ঘুরে ফিরে একটাই জিনিস আমার ব্যক্তিগত ধারণা যে বোধহয় বড় রকম কাজ হয়েছে, সেটা হচ্ছে মানে আদিবাসীদের আত্ম অভিমান। ওরা নিয়ে এসেছিল অনেককেই, বোধহয় রঘুপত দাসকেও নিয়ে এসেছিল, বিভিন্ন আদিবাসী নেতা। রঘুপত দাস তো আদিবাসী নন, হ্যাঁ যাই হোক, হ্যাঁ সেই আদিবাসী নন, হ্যাঁ তা ঠিক। হ্যাঁ, কিন্তু আদিবাসী যে তাসটা খেলা শুরু হয়েছিল, যে আদিবাসীদের জমি জায়গা কেড়ে নেওয়া হবে মুসলিম ঘুষপেঠিয়া এসে, সেটা একেবারে বাতিল করেছিল, মানুষ বাতিল করেছেন এই প্রচার, না হলে আজকের এই রেজাল্ট হতো না। হ্যাঁ, এবং মেয়ে কেড়ে নিয়ে যাবে টাবির যতর মতো অপপ্রচার সেখানে মুখ থুবড়ে করলো। অচিন্তদা, আমরা ঝাড়খণ্ড শুনলাম, এবার আমি গৌতমদার কাছে আসি। মহারাষ্ট্রের এরকম একটা অস্বাভাবিক ফল, মানে যেটা কেউ কল্পনা করতে পারেনি কার্যত, সেই রকম একটা ফল যদি আপনি বিশ্লেষণ করেন, যেটা কেন বলেন? মহারাষ্ট্রে যে ফলটা হয়েছে সেটা আমি এক্সিট পোলের সঙ্গেও তুলনীয় নয়। একমাত্র অ্যাক্সিসে যা করেছিল মোটামুটি কাছাকাছি, বাকিরা কেউ এটা ভাবেনি এতখানি জয় হবে। আমি এবং কোনোদিন মহারাষ্ট্রের ইতিহাসেও বোধহয় কোন রকম এটা হয়নি কখনো, না এইরকম ধরনের ফল হয়নি। মহারুতি যেখানে দেখছি 222, আর যেখানে এমবিএ তো মাত্র 53। ঠাকরে পরিবারকে শুধু সইতে জাগানোর মতো ওই আদিত্য ঠাকরে শেষ পর্যন্ত জিতেছেন, এইটুকু দেখতে পেলাম, এইটুকু হয়েছে। আদিত্য জিতেছেন বলে অন্তত ঠাকরে পরিবারের নিজের উদ্ধব ঠাকরের অন্তত কিছুটা অল্প সামান্য হলেও সম্মান রইল। আর তুমি যেটা বলছো না, আমার এই মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে যে ফলাফল দেখলাম, এই ফলাফল দিয়ে প্রথমে সকালে
থেকেই তো ট্রেনটা বোঝা গিয়েছিল, সকাল 9:45, 9টা, 9:30, 9:45 থেকেই ট্রেনটা বোঝা যাচ্ছিল। শুধু তাই নয়, খানিক পরে তোমার ওই 12টা নাগাদ সুপ্রিয়া শ্রীনিতে সেই সরাসরি মুখে না বললেও বলে দিলেন, আমরা উই আর ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড, ভীষণ রকমের আশাহত। এটা বলেছেন, তিনি স্বীকার করেছেন, এবং এটাও স্বীকার করেছেন যে আমরা এই ফলটাকে মেনে নিতে হবে, এই ফলটা মেনে নিতে হবে। এটা একটা ভালো লক্ষণ বলে আমি মনে করি, কারণ কংগ্রেসের মধ্যে একটা বেশি উৎসাহ, অত্যুৎসাহ দেখা যাচ্ছিল, সেটা একটু কমলেই বোধহয় ভালো হয়। এইটা এবারে কেন হলো এটা বলতে পারে, বিভিন্ন রকমের কথা শুনছি, কিন্তু আমরা একটু ইন্টারাপ্ট করছি। এখানেও স্ট্রাইক রেট কিন্তু ওখানে যেমন আমরা 70% পেলাম, এখানেও স্ট্রাইক রেট আমি দেখলাম ক্যালকুলেশন করে এখনো পর্যন্ত প্রায় 75% পার হয়ে গেছে, 70-এর চেয়ে একটু বেশি পার হয়ে গেছে, 80%-এর কাছাকাছি হয়েছে। এটাও ভয়ঙ্কর, হ্যাঁ ভীষণ বেশি। এবার দেখো এটার মধ্যে না, এই যে বিজেপির যে সামগ্রিক ভাবে, দের মে বি নাম্বার অফ ফ্যাক্টরস, একটা ফ্যাক্টর তো হয় না, অনেক ফ্যাক্টর হতে পারে, কিন্তু সবকটা মিলিয়ে একটা ফ্যাক্টর দাঁড়িয়েছে, সবকটা যোগ ফলে একটা ফ্যাক্টর দাঁড়িয়ে যায়। বিজেপি এখানে কি কি করলো দেখো, আমি খুব অদ্ভুত ভাবে একটা কতগুলো জিনিস ভাবছিলাম। একটা হচ্ছে, এক সময় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, মানে সিপিআইএম এবং সিপিআই পশ্চিমবঙ্গে যেটা করতো, সেটা ওখানে বিজেপি করলো। নাম্বার ওয়ান, কিরকম করলো বলছি পরে। মমতা ব্যানার্জি যা করেছেন সেটা করলো, এবং বিজেপি নিজস্ব কার্ডটা খেললো। এক সময় সিপিআইএম কে আমরা দেখেছি, মূলত সিপিআইএম বাড়িতে বাড়িতে গিয়ে যোগাযোগ করত, এবং কে বুথে গিয়ে ভোট দিল এই ম্যাক্রো ম্যানেজমেন্টটা করত। ওখানে 3 মাস আগে থেকে ভূপেন যাদবকে পাঠানো হলো ম্যাক্রো ম্যানেজমেন্ট করবার জন্য, এবং তিনি ম্যাক্রো ম্যানেজমেন্ট করলেন। এবং তিনি কিভাবে করলেন? রাজনৈতিক ভাবে করলেন। এবার রাজনীতির পরে বিজেপি দেখো, সিপিএম আরেকটা কি করতো, গণসংগঠনকে দিয়ে আলাদাভাবে সভা করাতো সমস্ত ক্ষেত্রে, কোথাও গণনাট্য, কোথাও গান, গণসংগীত, বিভিন্ন ভাবে। এরা কি করলো, যা আমি শুনলাম, আরএসএস ঠিক একইভাবে প্রায় ছোট ছোট সভা, 86,000 সভা করছে, 86,000 প্রায় এইরকম সভা বিভিন্ন জায়গায় করে এসেছে কন্টিনিউয়াসলি। এইটা একটা। দ্বিতীয় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এত গালিগালাজ দেওয়ার পরও লাডলি বেহেনা, এই লাডলি বেহেনা ভীষণ রকমের কাজ করেছে, এটা সবাই স্বীকার করছেন, এবং আমাদের প্রথম থেকে মনে হয়েছিল যে এটা খুব ভালো রকম কাজ করছে। ঝাড়খণ্ডও করেছে মাইয়া সম্মান যোজনা, মাইয়া সম্মান, ইয়েস, এটা বলতে চাইছে। এই যে লাডলি বেহেনা 1,500 টাকা করে যেই বাড়িতে ঢুকতে শুরু করলো, তখন এই যে বিদর্ভের কৃষক ইস্যু, সেটাও পিছিয়ে গেল এই জন্যে যে আমার এখানে কটনের দাম বাড়বে কিনা বা সয়াবিনের দাম বাড়বে কিনা, এটা মাথায় ঢুকে গেল, এই টাকাটা আমি পেয়ে যাচ্ছি ইতিমধ্যে, 1,500 টাকা করে বাড়িতে ঢুকে যাওয়া এটা। এবং তারা জানে এই সরকার যদি থাকে আরো বাড়বে। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে এটা কিন্তু খুব ভালো, ইতিমধ্যে ওদের ডিভিডেন্ড দিত। 3 নম্বরে যেটা হলো সেটা হলো, যোগী এসে বটেঙ্গে ইয়া কটেঙ্গে, এক হ্যায় তো সেফ হ্যায়, এটা একটা এই ফিলিপটা বেড়ে গেল। এই কারণ দেখা গেল, দেখবে যেখানে উত্তর ভারতের যে মোটামুটি ভোট যেখানে বেশি আছে, উত্তর ভারতের ভোট যেখানে বেশি আছে, সেখানে ভোটটা ভীষণ বেড়ে গেছে, হঠাৎ বেড়ে গেছে, এই ভোটটা 5% বেড়েছে, বেড়ে গেছে, এই জায়গাটা বেড়ে গেল। কিন্তু এটা না হলেও কিন্তু ওদের অসুবিধা হতো না, ওরা কিন্তু জিততো। হ্যাঁ, এইভাবে জিততো না, এতখানি হয়তো জিততো না। এই যে ফিলিপটা পেলো, এইটা একটা পেলো হঠাৎ করে। কিন্তু এটাও ঠিক, ওরা কিন্তু বেশি দূর এটা নিয়ে যেতে চায়নি, যে বেশি দূর এই হিন্দুত্ব কার্ডটা খেলবে, তা চায়নি। হিন্দুত্ব কার্ডের সঙ্গে আরেকটা জিনিস তো খেলা হচ্ছিল, সেটা আমরা বলতে পারবো না, সেটা হচ্ছে টাকার খেলা, আমরা জানি। না, এটা আমাদের চ্যানেলে বলেছেন প্রদীপ মৈত্র, যে একেবারে জলের মতো টাকা খরচা হয়েছে, এবং টাকা ইয়ে করতে গিয়ে কদিন আগে ধরা পড়েছে। তিনি আবার মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে মামলাও করেছেন, 100 কোটি টাকার মামলা নিয়ে মামলা করেছেন। তিনি বলছেন মিথ্যে কথা, সমস্ত চলবে, কিন্তু দেখা গেছে সেটা। কিন্তু টাকার খেলা যে হয়েছে এটা সবাই জানে, এটার মধ্যে কোনো, এই সবকটা বিলিয়ে যে ফ্যাক্টরটা হয়, তাতে হলো যেটা, যে বিজেপিকে ভোট দিলে, বিজেপিকে, আমি কিন্তু বলছি না একনাথ সিন্ধের কথা, আমি কিন্তু অজিত পাওয়ারের কথা বলছি না, ও তো আছেই, বিজেপিকে ভোট দেওয়াটা খুব জরুরি। এবং বিজেপি সবচেয়ে বেশি মানে পেয়েছে এখানে, আমরা ভীষণ ভাবে বেড়েছি।
বিজেপি প্রায় 127 না কত আমি দেখলাম। হ্যাঁ 127 মতো, এখন 122 থেকে 127। তার মানে এবার প্রায় বোধহয় ওই নির্দল বোধহয় 10 খানা আছে বা এরকম আছে, বা 10-12টা। তারা যদি ওর দিকে চলে যায়, চলে গেলে আর কটা বাকি থাকছে? অ্যাবসলিউট মেজরিটি 5 থেকে 6টা। 5 থেকে 6টা তো শরদ পাওয়ারের দলের লোকরাই চলে যেতে পারে, আমি বলছি। এটাই হতে পারে। হ্যাঁ, তাহলে এইটা যদি হয় তাহলে বিজেপি একাই কিন্তু সেখানে সরকার করবে, করতে পারবে। মানে এইবার এই জন্য কি হলো, একনাথ সিংদেব বা অজিত পাওয়ার যতই চেষ্টা করে থাকুন, এবং ওরা কিন্তু এই যে ওদের ভীষণ চেষ্টা করে, একনাথ সিংদেব ভীষণ চেষ্টা করেছেন, বিশেষ করে সিংদের আমি দেখেছি ভবিষ্যতে তাদের মানে তাদের নিজস্ব ভবিষ্যৎ আমি বুঝতে পারছি না কি করবে, কিন্তু বিজেপি নিজের জায়গাটা একদম সলিড করে ফেললো, এটা একদম পরিষ্কার কথা। এবারে বলতে পারো যে এরপরে তাহলে কি কি হবে। আরেকটা খুব উল্লেখযোগ্য ঘটনা আমি দেখলাম, সেটা হচ্ছে ধারাবিতে কংগ্রেস জিতেছে। কিন্তু ধারাবিতে যেটা মানে ওই যে আদানি ইস্যুটা খানিকটা হলেও সেখানে হয়তো কাজ করেছে, পেনিট্রেট করেছে। গৌতম দা, একটা ছোট্ট আপনার কাছে প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে আমি আজকে যেটা শুনছিলাম বিভিন্ন লোকের কাছে, যে মহারাষ্ট্রের ইলেকশনের ফল আজকে বেরোলো এবং আজকে থেকে প্রকৃত লড়াইটা শুরু হলো যে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন। এইটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। দেখো, এখন যদি অমিত শাহ যাকে ঠিক করবেন তিনি হবেন। আমি তো বললাম কেন, কোন শিন্দে কোথায় যাবেন? শিন্দেকে যদি না করা হয়, ধরে নিলাম করা হলো না, তাহলে তিনি কোথায় যাবেন? তার কোথায় যাওয়ার জায়গা নেই। অজিত পাওয়ার কোথায় যাবেন? তার যাওয়ার জায়গা নেই। বেরিয়ে গেলেও কি করবে না, কিছু করবে না, কারণ একে ক্ষমতায় আছেন, আর ক্ষমতার লোভ যেমন প্রবল সবাই জানি। মামলাও আছে। হ্যাঁ, বড় মামলা আছে অজিত পাওয়ারের বিরুদ্ধে, মামলা আছে, তাছাড়া ক্ষমতার লোভ আছে, সবকিছুই আছে। সিন্ধেরও তাই। সিন্ধের একটা ক্ষমতা আমি কিন্তু আছে, আমি দেখতে পাচ্ছি সিন্ধের মধ্যে একটা ক্ষমতা আছে, মূল স্রোত থেকে বেরিয়ে এসে নিজের পায়ে কার্যত নিজের দলটাকে দাঁড় করে দিয়েছেন। এটা ভীষণ রকম, এবং তা শুনছিলাম প্রবল পরিশ্রম করে, প্রচন্ড পরিশ্রম করেছেন, কিন্তু যাবেন কোথায়? যাবার কোথায় জায়গা নেই। এবারে দেখো, এই যে চিফ মিনিস্টার ইস্যু, এইটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ইস্যু, কারণ এইটা শেষ পর্যন্ত অবিশ্বাস ঠিক করবেন কার সঙ্গে কথা বলে করবেন। এইটা তো কথা বলতে হবে নরেন্দ্র মোদীর সঙ্গে, আর নরেন্দ্র মোদী যদি ফডনবিসকে চান তাহলে তিনি হবেন। আর যদি তিনি চান যে না, ফডনবিস আপাতত আবার যেমন ছিল আগে তেমনই থাকুক, অন্য কাউকে আমরা বসাই, তাহলে ফডনবিস কি করবেন? তিনি তাই করবেন, সেখানে থাকতে হবে। একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, যেটা আরএসএস ভীষণভাবে ফডনবিসের পাশে আছে। ফডনবিসের নামে কার্যত আরএসএস কে এতটা মোবিলাইজ করতে পেরেছে। এরপরে জেপি নাড্ডাকে তো আরএসএস একদমই পছন্দ করে না। জেপি নাড্ডার পরবর্তী রাষ্ট্রীয় অধ্যক্ষ পদটা ফডনবিসকে দেওয়া হবে কিনা, সেটা একটা কথা কিন্তু অলরেডি উঠে গেছে। ফডনবিস তো মুখ্যমন্ত্রীর কুর্সির অন্যতম দাবিদার, তিনি তাতে রাজি হবেন কিনা সেটা একটা খুব বড় লাখ টাকার প্রশ্ন। মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে কেউ দলের মধ্যে গিয়ে সাংগঠনিক করতে হবে বুঝতে চায় না, নর্মালি চায় না। তো সেই জন্য তিনি কি করবেন তা আমাদের জানা নেই। তবে এটাও ঠিক যে এই মুহূর্তে বিজেপি দলের মধ্যে এমন কিছু নেই যে একবারে বিদ্রোহ হয়ে যাবে, বেরিয়ে চলে আসবেন, কেউই করবেন না। নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও কিছু করবেন না, অমিত শাহের বিরুদ্ধেও কেউ কিছু করবেন না। কাজেই এই ডুও মোদী এবং শাহ যেটা ঠিক করবেন সেটাই হবে। হি উইল বি দ্য চিফ মিনিস্টার, যেই হন। ফডনবিস হতে পারেন, আর যদি সিন্ধে হয়ে যান, যদি দেখা যায়, তাহলে বুঝতে হবে যে মোদী এই মুহূর্তে চাইছেন না যে ফডনবিস মুখ্যমন্ত্রী হন। এটা হতে পারে। দেখো, সবই তো আমাদের সবই কিন্তু আমাদের স্পেকুলেশন, এমন নয় যে আমরা সবটাই জেনে বসে আছি। গোটাটাই হিসেব করে দেখতে হবে যে পরে কোথায় দাঁড়ালো। আর তুমি যেটা বললে, তাহলে ফডনবিসকে ন্যাচারালি রিহ্যাবিলিটেট করতে একটা বড় কেন্দ্রীয় নেতৃত্বে কোনো জায়গায় নিয়ে যেতে হবে, এই একটা দেখতে পাবো। তবে আপাতত কিন্তু ফডনবিসের দিকে পাল্লা অনেক বেশি ভারী, এটুকু পরিষ্কার, এর মধ্যে কোনো ভুল নেই। কাজে সিন্ধের পক্ষে এত কষ্ট করে এসে শেষ পর্যন্ত মানে বলা খুব মুশকিল যে তার মানে কি পাবেন তার। মানে এটা বোধহয় নজিরবিহীন হবে যদি
যদি ফডনবিস মুখ্যমন্ত্রী হন এবং সিন্ধে তার ডেপুটি চিফ মিনিস্টার হন, তাহলে বোধহয় ভারতের ইতিহাসে প্রথমে কোনো মুখ্যমন্ত্রী এরকম হবে যিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে ডেপুটি উপমুখ্যমন্ত্রীর পদ পেয়ে। তবে আপনার আলোচনায় মনে হচ্ছে ঝাড়খণ্ডে এই সমস্যাটা হবে না। না, ঝাড়খণ্ডে তো সেই সমস্যা আপনি একদম ঠিক, আপনি যেটা বলছেন একদম ঠিক। ঝাড়খণ্ডে এই সমস্যা হবে না। ঝাড়খণ্ডে আরেকটা জিনিস, যদি এই ট্রেনটাই বজায় থাকে শেষ অব্দি, তাহলে আরেকটা জিনিস হবে যেটা মানে এত মজবুত সরকার হয়ে যাবে যেটাকে এখানে তোড়ফাড় বলে, যে দল ভাঙাভাঙি করে সরকার ফেলে দেওয়া, সেটা থেকেও অব্যাহতি পেয়ে যাবে রাজ্যটা। হ্যাঁ, এতটাই তারা বেশি সংখ্যায়, ম্যাজিক সংখ্যা থেকে অনেকটাই বেশি আছে যারা। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, দেখো এটা অন্যদিকে একটু দেখতে হবে যে কংগ্রেসের কোথায় ফেল করলো, ওয়্যার ডিড ইট ফেল। কংগ্রেস আমরা দেখেছি লোকসভায় কিরকম ভাবে এগিয়েছিল অনেকখানি। আসলে কংগ্রেসের যে এজেন্ডা গুলো লোকসভায় ছিল সেই একই এজেন্ডা নিয়ে ওরা বিধানসভায় নামবে। বিধানসভায় সেই এজেন্ডা চলে না, সব কখনোই চলে না, আমরা দেখেছি। ঝাড়খণ্ডেও তাই দেখতে পাবে। এমনকি এতেও বরং ঝাড়খণ্ডে আমি দেখেছি রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে বারবার আদিবাসীদের কথা বলছেন, যে ওদের বনবাসী করে দিচ্ছে, ওদের মনে করছে বনে ফিরিয়ে দেবে, ওদের জল জমি জঙ্গল কেড়ে নেবে, এইটা বলছেন। অথচ মহারাষ্ট্রের ক্ষেত্রে গিয়ে এই যে বারবার ক্রোনি ক্যাপিটালিজম যতই বলি, ক্যাপিটালিস্ট যে আছেন যারা শিল্পপতি, তাদের বিরুদ্ধে বলা, লোকের মধ্যে সব ভাগ করে দেব, আমি কাস্ট সেন্সাস চাই, এতে এই যে বর্ণ হিন্দু সম্প্রদায় তারা কিন্তু কংগ্রেসেরও এমনকি যারা ছিল তারাও বেশ খানিকটা দূরে সরে গেছেন বলে এটা আমার ধারণা। এক নম্বর। আর এই পারে সংবিধানটা ইস্যু ছিল না, কারণ মানুষ প্রথমত দেখতে চায় যে পকেটে কি ঢুকলো, এই আমার লাডলি বেহেনাতে 1,500 টাকা ঢুকে গেল। আর আরেকটা দেখতে চায় যে মজবুত সরকার হচ্ছে কিনা, কেন্দ্রে আছে বিজেপি, তাহলে এইখানে হয় আমার এখানে ক্যাপিটাল আসবে, এই ধারণাটা তৈরি হয়েছে। এই ধারণাটা অন্তত বিজেপি যারা নেতৃত্ব ছিল তারা প্রমাণ করেছে। এবং সেখানে এটা আরেকটা জিনিস বলিয়েছে যে আমাদের মধ্যে কোনো মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কোনো ঝগড়াঝাটি নেই, এটা কেউ কিছু বলেনি, এটাও চেষ্টা করেছে। কিন্তু কংগ্রেস সেখানে যে মহাবিকাশ আকারের সঙ্গে যে জোটটা হয়েছিল, সেই জোটটাই খুব নড়বড়ে জোট বলে মনে হয়েছে আমার প্রথম দিন থেকে। কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেটা হয়নি। ঝাড়খণ্ডের জোটটা সরকার চালিয়েছে, কারণ ঝাড়খণ্ডে যে নেতা আছেন হেমন্ত সোরেন, তাকে মেনে নিয়েছে সবাই, একজনকে মেনে নিয়েছে, এটা মাথায় রাখতে হবে, একজনকে মেনে নিয়েছে। ওখানে কিন্তু একজনকে মেনে নেওয়া, প্রথমত কংগ্রেসের ওখানে কোনো নেতাই ছিল না, নানা পাটেলকে সামনে রাখতে চেষ্টা করেছে। নানা পাটেল কোনো ওইরকম বড় মাপের মতো যারা ছিলেন তারা সব বেরিয়ে গেছেন এর আগে। অশোক চৌহান বেরিয়ে গেছেন, শরদ পাওয়ার কিছুই বিশেষ করতে পারেননি, এবারে নড়াচড়াও করতে পারেননি, অনেক বয়স হচ্ছে। সুপ্রিয়া সুলে নন সেরকম মেটেরিয়াল, যতটা অজিত পাওয়ার সেরকম মেটেরিয়াল সেটা নন। কাজেই আর শিবসেনা থেকে যে শুধু সহানুভূতি ভোট, শেষের 20 দিন উদ্ধব ঠাকরেকে আমরা দেখেছি, শেষের 20 দিন অসুস্থ ছিলেন। কাজেই স্বভাবতই তুমি মানুষের কাছে, এই যে আমি বারবার বলছি না যে ওই মানুষের কাছে বারবার যাওয়াটা, সেটা কিন্তু বিজেপি প্রথম দিন থেকে পাখির চোখ করে রেখে দিয়েছিল। সেটা মহারাষ্ট্রকেই সবচেয়ে বেশি জোর দিয়েছিল, এইটা ডিভিডেন্ড ওরা পেয়েছে। হ্যাঁ, একটা জিনিস আমরা দেখেছিলাম, হরিয়ানার ভোটে লোকসভা ভোটের প্রভাবের মতোই প্রায় ভোটটা হয়েছিল। প্রায় ওখানে 10টা সিটের মধ্যে 5টা ছিল, কংগ্রেস 5টা এবং বিজেপি 5টা। এবং যখন ভোটটার রেজাল্ট এলো, তাতে যেই জিতুক, জয় পরাজয় যেটা, তার মার্জিনটা ছিল মাত্র 1%, পয়েন্ট সামথিং পার্সেন্ট। এবং হরিয়ানার মতো রাজ্যে বিজেপির কাছ থেকে এতগুলো আসন ছিনিয়ে নেওয়া, সেটাও কংগ্রেসের একটা খুব বড় একটা কিছুটা হলো আত্মতৃপ্তির জায়গা ছিল। কিন্তু এখানে একদম যেটা হলো যে একদম প্রায় ধূলিসাৎ হয়ে যাওয়া কংগ্রেসকে, যেটা আপনি এইটা এতটা কি আমরা কেউ আশা করেছিলাম? আপনি কি মনে করেছিলেন যে কংগ্রেস? আশা তো কেউই করেনি, আমরা কেউই ভাবিনি, কারণ এটা সম্ভব ছিল না ভাবা। কারণ 1:1 ভোট হয়েছে, পরিষ্কার কথা, হয় শাসক দল না হয় বিরোধী, এই ভেবে নিয়েছে সবাই। এবং শাসক দলের মধ্যে এই যে যারা জোট আছে তাদের একটাই দল মনে করেছে সবাই, একদম পরিষ্কার একটাই দল মনে করেছে যে একটাই শাসক দল, এবং তার মধ্যে এই 3 জনরা আছে, কিন্তু 3 জনই আমাদের শাসক, এই 3 জনের মধ্যেই কোনো অসুবিধা নেই আমাদের, এইটা ভেবেছি। কিন্তু অন্যদের ক্ষেত্রে, এই যে অন্য যে বিরোধী পক্ষের মধ্যে, বিরোধী পক্ষে যেমন লোকসভার সময়
রাহুল গান্ধী কিন্তু প্রধান প্রতিপক্ষ ছিলেন মোদী, কাজে সেখানে মোদী বনাম রাহুল একটা লড়াই হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা একটা খুব এখানে ইম্পর্টেন্ট। কিন্তু শাসক বনাম বিরোধী আমরা লড়াইটা হয়নি। এখানে শাসক বনাম বিরোধী হতে গেলে হয় উদ্ধবকে সেখানে বারবার প্রজেক্ট করতে হচ্ছে ইনি চিফ মিনিস্টার হবেন, তা করেনি এরা। এনসিবির কেউ নেই, যেটা ঝাড়খণ্ডের ক্ষেত্রে লোকে জানতো যে জিতলে হেমন্ত সোরেন হবে। ইয়েস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখেছি প্রত্যেকটা জায়গায়, তুমি যদি স্থানীয় সব জায়গাতে তাই, লোকসভার ভোটের সঙ্গে এখানে ফারাক আছে। বিধানসভা প্রত্যেক, দেখো ভারতবর্ষ এককালে দেখো কলোনি ছিল, তারও আগে কি ছিল, বিভিন্ন রাজন্য বর্গের দেশ ছিল, বিভিন্ন জায়গায় এক একটা রাজা রাজত্ব করেছেন। আমি দেখেছি সেই ধরনের মানসিকতা। কেন বলছি, ঝাড়খণ্ডের ক্যারেক্টার আলাদা, বিহারের ক্যারেক্টার আলাদা, পশ্চিমবঙ্গের ক্যারেক্টার আলাদা, হরিয়ানার ক্যারেক্টার আলাদা, আবার গুজরাটি ক্যারেক্টার আলাদা, সবকটার ক্যারেক্টার তো আলাদা। এইটা কিন্তু বিজেপি মহারাষ্ট্রের যে ক্যারেক্টার আমি যেটা বলছি, সেই ক্যারেক্টারটা খুব ভালো রকম বিজেপি জানে, কারণ মূলত এটা ফ্যাক্ট। এমনকি যখন বহুদিন আগের কথা, শরদ পাওয়ার যখন মুখ্যমন্ত্রী, তখনও সেখানে এই যে হিন্দুত্ববাদ প্রবল প্রবল আন্দোলন হয়েছে, এমনকি আদিবাসীদের বিরুদ্ধে হয়েছে। আদিবাসী মানে আম্বেদকরের নামে ইউনিভার্সিটি, আম্বেদকর ইউনিভার্সিটি নাম হবে বলে সেখানে দলিত গ্রামদের জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বহু একাধিক গ্রাম। এটা হয়েছিল, সেখানে হিন্দুত্ববাদ এবার হিন্দু ভোটটা সেখানে এমনিতে ছিলই, মানে কনসলিডেটেড হয়েছে এবারে। কারণ বিজেপি ওখানে অন্তত বুঝিয়েছে, যারাই এই ওবিসি, বিশেষ করে ওবিসি ভাইয়ে, যে আমরা ওই একই সঙ্গে এক হ্যাঁ তো সেফ হয়, যেটা বলছি শেষের দিকে যেটা হয়েছে। প্রথমত আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে এবার আসবো, আপনার সময় প্রায় শেষ হয়ে এসছে বলে আমি তৃতীয় প্রশ্নটা রাখতে চাইছি। সেটা হচ্ছে যে কেরল থেকে প্রিয়াঙ্কা গান্ধী লোকসভায় আসছেন এবং সম্ভবত শীতকালীন অধিবেশনে তিনি ঢুকে পড়বেন। হ্যাঁ, তো শীতকালীন অধিবেশনের সব থেকে বড় ইস্যু হচ্ছে আদানি, আদানিদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা মার্কিন আদালতের। এইটা নিয়ে শীতকালীন অধিবেশনে রাহুল গান্ধীর পাশে প্রিয়াঙ্কা গান্ধীকে আমরা যদি দেখতে পাই, তাহলে কি শাসক দল যে বাড়তি অক্সিজেনটুকু পেল মহারাষ্ট্রে, ঝাড়খণ্ডে পায়নি কিন্তু মহারাষ্ট্রে যেটা বাড়তি অক্সিজেন পেল, সেইটা কি ওটা, তাই সেই অক্সিজেনের দমটা তারা কি ওখানে রাখতে পারবে? লোকসভার যে আমাদের যে প্যাটার্নটা আছে, মানে যে সমীকরণটা আছে, সেটা তো একই আছে, প্রায় একই থাকবে। এটা তো রাজ্যসভায় হয়তো পরবর্তীকালে একটু তফাৎ পরবর্তীকালে হবে। এবং সেটা খুব ইন্টারেস্টিং হতো, লোকসভায় কিন্তু গান্ধী পরিবারের তিনজনই আছে, তিনজনই, সোনিয়াও আছেন, রাহুল আছেন, আর প্রিয়াঙ্কা যাচ্ছেন। আর প্রিয়াঙ্কার আরেকটা হলো উনি রাহুলের একটা তথ্য আসছে, সেটা হচ্ছে যে সম্ভবত বিজয়লক্ষ্মী পণ্ডিতের, নেহরু আর বিজয়লক্ষ্মী পণ্ডিত একসময় পার্লামেন্টে একসঙ্গে ছিলেন, এইবার ভাই বোন এই আবার একটা জুড়ি আমরা দেখতে পাচ্ছি। মাও আছেন, মানে যাই হোক, হ্যাঁ মাও তো থাকছেন, হ্যাঁ সেটা সংসদের। আমি বলছি, এবং সবচেয়ে এই প্রিয়াঙ্কা তো রাহুলকে ছাড়িয়ে চলে গেছেন, দেখলাম 5 হয়ে যাবে বোধ হয়। হ্যাঁ রাহুল, হ্যাঁ। তো আগামী দিনের কংগ্রেসের অবস্থাটা লোকসভায় অন্তত যদি আপনি একটু ছোট্ট করে, যদি একটু অল্প করে যদি বিশ্লেষণ করেন, যে আমরা খুব ইন্টারেস্টিং জায়গা আমার মনে হয় এটা। আগামী দিনে দিল্লিতে ইলেকশন হতে চলেছে, দিল্লি নির্বাচন হবে, তার আগে আপকে নিজেকে বাঁচাতে হবে। মানে আপকে যদি বাঁচাতে হয়, আমি জানি না কংগ্রেস তাদের সঙ্গে মানে জোট করবে কিনা, উই ডু নট নো, এখনো পর্যন্ত সেটা নিয়ে সংশয় আছে। কিন্তু লোকসভায় যদি তারা এই আদানি ইস্যুতে না ঝাঁপায়, তাদের কিন্তু ওদের অস্তিত্ব আরো সংকট হবে। কেন, তারা জানবে যে আরো তাদের ভোটটা কিন্তু কমে যেতে পারে। কেন করে কমে যেতে পারে? কারণ আদানি ইস্যুটা এত বড় ইস্যু হতে পারে, এটা আমার ধারণা। কারণ এটা কিন্তু এখানে থামবে না। তবে ওই আমি যেটা বলেছিলাম আগের দিন বলেছি, যদি এখন প্রধানমন্ত্রী নিজে এটা ডিল করতে শুরু করেন, কারণ ট্রাম্পের সঙ্গে, ট্রাম্প যখন যে মুহূর্ত থেকে চলে আসবেন পাওয়ারে, এখনো পর্যন্ত যেহেতু সরাসরি আসেনি, তখন কি হবে উই ডু নট নো। তার আগে লোকসভার একটা চূড়ান্ত বিরাট রকমের ঝড় উঠবে, এই নিয়ে কোনো মানে সমস্যা নেই। কারণ পশ্চিমবঙ্গে যেহেতু 6টাই বিধানসভার 6টাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে, এবং
কারণ এখানে বিজেপি ডেসিমেটেড হয়ে গেছে একেবারে। বিজেপি যেটা আসনে তারা হেরেছেন। বিজেপি মাদারিহাটে মানে মনোজ সিগা ছিলেন, সেখানেও গেছে, সব জায়গায় গেছে, কোথাও নেই। যতই সবাই বলুক এটা হয় উপনির্বাচনে নর্মালি যে আছেন যে সেটা ইউপিতেও তাই দেখা গেছে, তাই। হ্যাঁ, কোথায় বললেন? বিহারের 4টে আসনে হয়েছে ভোট, তিনটেতেই মানে শাসক দলের। হ্যাঁ, উত্তরপ্রদেশের 9টাতে তাই। হ্যাঁ, আর কর্ণাটকেও তাই হয়েছে, 3টেই কংগ্রেস পেয়েছে। যাই হোক, এটা হয়, কিন্তু আমি বলতে পারছি, বলতে চাইছি যেটা ঠিক একটা মহারাষ্ট্রে যেভাবে ঝড়টা দেখেছি না, ভোটের ঝড়, এই পশ্চিমবঙ্গে কিন্তু সেইভাবে ওই রকম মাপের ভোটে জয় পেয়েছে, 1 লাখ ছাড়িয়ে গেছে প্রায় 3খানা আসনে। হ্যাঁ, এবারে যতই তুমি এইটাকে অন্য তত্ত্ব দিয়ে খাড়া করতে চাও, তুমি ওই তত্ত্ব দিয়ে তো মহারাষ্ট্রকেও তাহলে একই তত্ত্ব হয় যে ওখানে কি করে জিতলে তোমরা একই ভোটে, ওইরকম ভাবে ভোটে। কাজে এটা কিন্তু পশ্চিমবঙ্গ ওখানে এই জোটে থাকুক কি নাই থাকুক, গ্রোথ হোক কি নাই হোক, এক একটা ইস্যুতে কিন্তু প্রতি মুহূর্তে এই শাসক দলকে সেখানে অনেক ঝামেলা পোয়াতে হবে। এইটা নিয়ে কোনো ভুল নেই, এটা হবে। এবং ক্রমাগত এই যে আদানিকে সমর্থন করবার চেষ্টা করা এবং আদানিকে ঢেকে রাখার চেষ্টা করা, এটা বিজেপির পক্ষে মোটেই ভালো হবে না, এটা আমার মনে হয়। কারণ লোকের কাছে যে পারসেপশনটা তৈরি হচ্ছে, বারবার তৈরি হচ্ছে, যে তুমি মোদিকে বাঁচাতে পারো, তুমি আদানিকে কেন বাঁচাতে চাইছো, এই প্রশ্নটাই বারবার উঠবে। আমার মনে হয় এই ইস্যুটা বেশি বড় করে উঠবে বলে আমার। ধন্যবাদ গৌতম দা, এটা খুব সুন্দর, আমরা আজকে একটা আলোচনা আড্ডা আর কি আমাদের এটা খুব সুন্দর হলো। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ। অচিন্ত দা, আপনি আপনার মূল্যবান সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা কথা যোগ করতে পারি? হ্যাঁ, বলুন। নিশ্চয়। সেটা হচ্ছে যে এবারে ঝাড়খণ্ডের ভোটে একটা জিনিস দেখা গেল যে মহিলা ভোটারদের অংশগ্রহণটা রিমার্কেবলি, মানে এটা মহারাষ্ট্রের জায়গায় এক্স্যাক্টলি খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। লাডলি বেহেনাও তাই, লাডলি বেহেনাতে ওখানে মহিলা ভোটার প্রচুর বেড়েছে। হ্যাঁ, এই স্কিমগুলো, সরকারি স্কিমগুলোর জন্যই বোধহয় প্রভাবিত হোক বা কল্পনা সোরেনের এতে অনুপ্রাণিত হোক, তারা কিন্তু অনেক বেশি সংখ্যা, প্রায় টোটাল মহিলা ভোটারের মধ্যে 6% দেখছি যে বেশি ভোট হয়েছে, এবং সংখ্যা দেখলে 2.5 লক্ষ বেশি ভোটার। গৌতম দা একটা আশা প্রকাশ করেছেন প্রিয়ঙ্কার ক্ষেত্রে, সেখানে মহিলা নেত্রী কল্পনা সোরেন এবং প্রিয়ঙ্কা দুজনের উত্থান এখানের ভোটে আমরা অন্তত এই পজিটিভ একটা জিনিস আছে। এবং এটা তুমি যেটা বলছো এক্স্যাক্টলি, এটা কিন্তু বিজেপির অন্তত আর যাই করুক, যতই করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এই লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে, লক্ষ্মীর ভান্ডার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, গৌতম দা, অচিন্ত দা, আপনাদের দুজনকেই। আর যারা এই অনুষ্ঠানটা দেখলেন, আপনারা বুঝলেন আজকে আড্ডাটা অত্যন্ত সুন্দর একটা আড্ডা হলো। আপনাদের সবার কাছে একটা অনুরোধ যে আপনারা আপনাদের যা মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, এবং সেই সঙ্গে আমার এবং গৌতম দার চ্যানেল দুটি আপনারা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন, তাহলে আমরা অত্যন্ত খুশি হব এবং এ ধরনের কাজ করতে আরো উৎসাহ পাবো। সবাইকে নমস্কার।